This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেনাকাটা করলাম, ভালো লাগলো। এত গরমের মধ্যে ওখানে থাকা যাচ্ছে না, ভিতরে একটু ঠান্ডা খেতে এলাম। কিছু বাড়ির জিনিস কেনাকাটা ছিল, সেগুলোও নিয়ে নিলাম। দিদিরা বক্তব্য শুনছি। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায়। 26-এর বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাই ছিল আজ। 18 তারিখ দুর্গাপুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলায় পরিবর্তন তখনই হবে যখন তৃণমূলের বিদায় সুনিশ্চিত হবে। নরেন্দ্র মোদী ঠিক এই কথাই বলেছিলেন। বঙ্গের বিজেপি নেতারাও প্রত্যেক দিন এই এক সুর আওড়াচ্ছেন, বলছেন 26-এই তৃণমূলের বিসর্জন। এর আগে এই বিসর্জন শব্দটা বিজেপির বিরুদ্ধে ব্যবহার করত তৃণমূল কংগ্রেস, এখন বিজেপি ব্যবহার করছে তৃণমূল কংগ্রেসকে তাড়ানোর ক্ষেত্রে বা তাদেরকে রাজ্য থেকে ক্ষমতায় সরানোর স্লোগান দেওয়ার ক্ষেত্রে। ঠিক এই আবহেই হলো 21শে জুলাই। আর 21-এর মঞ্চ থেকে দিল্লিতে বদলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজ্যের লড়াইটাকে তিনি নিয়ে গিয়ে ফেলতে চাইছেন দিল্লিতে, অর্থাৎ বিজেপির কোর্টে বলটা ফেলতে চাইছেন যে লড়াইটা আসলে দিল্লিতে, বাংলায় পরিবর্তনের লড়াই নয়। দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি? 21-এর মঞ্চ থেকে 2029-এ দিল্লিতে বদলের ডাক মমতার। বাংলায় বদল করতে গিয়ে দিল্লিতে বদল হয়ে যাবে না তো? দিল্লিতে পরিবর্তন ভিত্তিপ্রস্তর বাংলায়। আজকে মমতা বলেছেন ফাউন্ডেশন স্টোন লে করলাম, অর্থাৎ দিল্লিতে বদল হবে, বাংলায় আবার চতুর্থবার ফোর্থ টার্ম ফিরবো, তিনি সেটা চ্যালেঞ্জ ছুড়েছেন। তারপরে দিল্লিতে তিনি বদল করবেন এবং সেই বদলের ক্ষেত্রে বাংলাই হবে ইঞ্জিন, আর দল হবে ইঞ্জিন। তিনি বিধানসভায় যে পরিমাণ আসন টার্গেট সেট করে দিচ্ছেন, সেই আসন তিনি বলছেন রেকর্ড সংখ্যক আসন জিততে হবে, আগের থেকেও বেশি আসন জিততে হবে এবং বিজেপিকে তাড়াতে হবে। অর্থাৎ নরেন্দ্র মোদী যেটা বলে গেলেন যে আসল লড়াইটা 2026-এ, মমতা বন্দ্যোপাধ্যায় অভিমুখটা ঘুরিয়ে দিতে চাইছেন দিল্লির দিকে, যে আমি যেখানে থাকবো আসলে সরতে তোমাদের হবে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা রোজ রোজ বলছেন 26-এ তৃণমূল যাচ্ছেই। ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন 26-এর খেলা তিনি আগে থেকেই জিতে বসে আছেন। ভাবখানা যেমন তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এমনই, তিনি প্রতিপক্ষই মনে করছেন না বিজেপিকে। এটাই হচ্ছে আজকে তার বক্তৃতার ক্রাক্স বা নির্যাস। ঠিক সেই কারণেই 21-এর মঞ্চে দাঁড়িয়ে দিল্লিতে বদলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? কে বন্ধুরা, বাংলাকে বদল করতে গিয়ে, বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই জুলাই মাসেই চারিদিকে কেমন একটা যুদ্ধ ভাব শুরু হয়ে গিয়েছে। বিজেপির হাতে ইস্যু হচ্ছে নারী নিরাপত্তা, শিক্ষকদের আন্দোলন, নানা দুর্নীতি তো আছেই, এবং বেকারদের কর্মসংস্থানের প্রসঙ্গ, শিল্পায়ন, যেটা নতুন করে আবার যে ইস্যুটা বাজিয়ে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 21শে জুলাইতেই শুভেন্দু অধিকারী গিয়েছিলেন উত্তরবঙ্গে, উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছিলেন তিনি আজকে। আর কলকাতার প্রাণকেন্দ্রে তখন শাসক দলের শহীদ সমাবেশ চলছে, ইস্যুটাও জানাই ছিল বাঙালি আবেগ। গত কয়েকদিন ধরেই সেই ইস্যুতেই বঙ্গের রাজনীতি সরগরম। আজ একেবারে কোচবিহার থেকে উত্তম কুমার ব্রজবাসী, যিনি অসম থেকে চিঠি পেয়েছিলেন বলে অভিযোগ, 21-এর মঞ্চে তাদেরকে নিয়ে এসেছিল তৃণমূল। উত্তম কুমারকে পাশে দাঁড় করিয়েই
বিজেপির বিরুদ্ধে গলা সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। ওদিকে উত্তরবঙ্গে তখন শুভেন্দু অধিকারী। রানীমা, পিসিমা, জোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা। সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে। উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। একদিকে বিজেপির ধর্মীয় মেরুকরণের বিপরীতে এবার তৃণমূল কংগ্রেসের অস্ত্র ভাষা, ভাষার মেরুকরণ এবং ভাষার অস্মিতা। যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ। দেখুন, নিশ্চিতভাবে কোনো না কোনো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, সেটা আমাদের ভেবে দেখবার বিষয় রয়েছে। বলুন, একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই। বলা হচ্ছে সে আসামি নয়, বাঙালি। অথচ আসামের মুখ্যমন্ত্রী বলছেন তিনি আসামের নাগরিক, তার আসামের ভোটার। হেমন্ত বিশ্ব শর্মা ঠিক, হেমন্ত বিশ্ব শর্মা ঠিক জোঁকের মুখে নুন দিয়েছেন। তৃণমূল হাতিয়ার করতে চাইছে বাঙালির অবজ্ঞাকে, বাঙালির অবহেলাকে, বাঙালির হেনস্থাকে, কোট আনকোট। আর বিজেপির হাতে এখন রোহিঙ্গা ভোটার ইস্যু। সেই কবে থেকে চলছে। আজ রোহিঙ্গা নিয়ে বিজেপির সামনে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন সেটা কি। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। 25 সালের যে খসড়া তালিকা প্রকাশ হচ্ছিল, প্রায় 17 লক্ষ এরকম ডাবল এন্ট্রি ভুয়ো ভোটারের নাম আমরা নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট বিধানসভা ধরে ধরে জমা দিয়েছিলাম। সন্দেশখালীতে যদি আপনি তল্লাশি করেন 1000 রোহিঙ্গা মুসলমান পাবেন, যারা ভারতবর্ষের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। আমরা এর মধ্যেই 17 লক্ষ নাম আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি এবং নির্বাচন কমিশন যেভাবে বিহারে কাজ করেছে, ভুয়ো ভোটার বিদেশি অনুপ্রবেশকারীদের এভাবে চিহ্নিত করেছেন। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? সামনেই বিহার বিধানসভা নির্বাচন, সেখানে স্যার চলছে। স্যার পুরো কথাটা কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অর্থাৎ কোন কোন নাম ভোটার তালিকায় অবৈধভাবে আছে সেটাকে একেবারে খুব ভালো করে খুঁটিয়ে যাচাই করার পরীক্ষা, সেটাই চলছে। তাতে বহু নাম বাদ পড়তে চলেছে। সোজা কথা বললে ভোটার তালিকা সংশোধনী, গোটা বছর যে সংশোধনী হয় এটা কিন্তু তা নয়, এটা স্পেশাল, বহু বছর পর পর হয়। তৃণমূল নেত্রীর হাতিয়ার ঠিক যখন বাঙালি আবেগ, বাঙালি আনা এবং বাঙালি অস্মিতা, ঠিক তখনই এই স্যার, এইটিকে কেন্দ্র করে বিজেপির মনে যথেষ্ট উৎফুল্ল ভাব। বিজেপি যেটা বলতে চাইছে, বিহার থেকে যখন বাংলায় আসবে এই স্যারের প্রক্রিয়া, তখনই রোহিঙ্গারা ধরা পড়বে। বাদ হবে, বাদ একটা তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ নাম বাদ হবে, লক্ষ লক্ষ নাম বাদ হবে। ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে। আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? রোহিঙ্গা মুসলমান,
বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না। कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন। पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। ভোটার তালিকায় বাংলাদেশি ভোটার নিয়ে যখন রাজনীতি সরগরম, ঠিক তখনই তাল কাটলো এবং এমন একটা দিনে কাটলো তৃণমূল কিন্তু বড় অপ্রস্তুত হয়ে পড়েছে। অবশ্যই যদি তৃণমূলের নেতা নেত্রীরা সেটা নোটিস করে থাকেন। ওই যে লাভলি, মালদার একদা পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, যিনি ধরা পড়েছিলেন এবং কোর্টের নির্দেশের পর, মনে নেই আপনাদের ফ্যাক্টটা কি, বাংলাদেশের নাসিয়াই তো এখানে বাংলার লাভলি হয়েছিলেন, তৃণমূলের লাভলি। কোর্টের গুঁতোয় লাভলির পঞ্চায়েত সদস্য পদ তো আগেই চলে গেছে। সেই লাভলি খাতুনই 21শে জুলাইয়ের সমাবেশে গীতাঞ্জলি স্টেডিয়ামে বসে রিল তৈরি করলেন। আবার মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের সঙ্গেই তিনি বসে আছেন। তার মানে এখনো দলের সঙ্গে তার মাখামাখি কিন্তু যায়নি। 21শে জুলাইয়ে দাঁড়িয়ে রাজনীতির নজর এখন 2026-এ। আজও তৃণমূল নেত্রীর মুখে রাম, বাম এবং শ্যাম। একটা সময় জগাই, মাধাই, গদাই এইসব বলতেন, আজকে বললেন রাম, বাম এবং শ্যাম। আর ওদিকে সল্ট লেকে একজোট হওয়ার বার্তা দিয়েই, সকলকে একজোট হওয়ার বার্তা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট যুদ্ধে নামার ডাক দিয়েছেন শ্রমিকবাবু। এটা ক্ল্যারিয়ান কল গোছের। এর আগে বিজেপির শ্রমিকবাবুকে আমরা বলতে শুনেছিলাম যে অন্তত একটা বার সব ঝান্ডা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের জন্য সবাই এক হয়ে যান। তার মানে ইজম ব্যাপারটা, এই যে ইজম বা পন্থা, ও সব আপাতত ভুলে যান। আজকেও কি তিনি কতকটা সেই সুরেই হুঙ্কার ছেড়েছেন? দেখুন তো। বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে, নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম, বাম, শাম তিনটে হয়েছে একসাথে, জগাই, মাধাই, গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আসল কথা হচ্ছে তিনি এখন বাম শক্তির উত্থান হচ্ছে বলে ভয় পাচ্ছেন এবং সেই জন্যই তিনি বারবারই বিজেপির নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সেদিন কলকাতার বুকে যারা শহীদ হয়েছিল তাদের তৃণমূল ছিল না, তারা কংগ্রেসের ছিল। এবং যিনি আজকে এই সভা করছেন তৃণমূলও, তিনিও কংগ্রেসের নেত্রী ছিলেন। তিনি ভোল বদল করে কংগ্রেস দলকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে তার নিজের পারিবারিক দল তৈরি করেছে। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে। দুর্দারো বেগে ধাও, ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ডবল ইঞ্জিন, ভাঙো সিপিএম হটাও, বিজেপি হটাও। যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান করেনি তারাও কিন্তু যুক্ত হচ্ছেন, তারাও কিন্তু আজ এই পরিবর্তনে সামিল হবে। বিসর্জনের যাত্রায় তাদেরও দেখা যাবে। এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং তোমাদের, আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। বাদ বাকিটা বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময়। যারা নোটায় ভোট দেন আমরা তাদের বলছি, আপনাদের নোটায় ভোট দেওয়ার জন্য আরো সময় থাকবে। যারা বামপন্থীদের ভোট দিয়েছেন, যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, আপনাদের এই ভোট 1947 সালের 20শে জুনের পরের ভোট হবে। বুঝতে পেরেছেন? তার মানে উনি আসলে একটা রেনবো কোয়ালিশনের কথা বলছেন, একটা রামধনু জোট, যেটা জনতার জোট, যেটা খানিকটা 2011-এ হয়েছিল। বহু বামপন্থীর ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে চলে গিয়েছিল বলে বিশ্লেষকরা মনে করেন। অর্থাৎ তিনি বলছেন ইজম ভুলে যান,
যদি লক্ষ্য মমতাকে সরানো হয় তাহলে সবাই একসঙ্গে হাত বাঁধুন। উনি বলেছেন যে এমন একটা জার্নিতে আসুন, এমন একটা যাত্রাপথ হোক যে যাত্রাপথে সবাই হাঁটবে। এবং তৃণমূলের যারা বিক্ষুব্ধ তাদেরকেও তিনি আহ্বান করছেন, মানে যাদের একটু পাওনা গন্ডা কম হয়েছে, পরিষ্কার কথা, যারা বিক্ষুব্ধ। বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। যেখানে বিজেপি 26-এর ভোটে কিস্তিমাতের কথা বলছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আবার এই পরিবর্তন কথাটা এলো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে পরিবর্তন কথাটায় তৃণমূলের যেন ট্রেডমার্ক। পরিবর্তন তো হয়ে গেছে, আবার কেন হবে, এটা প্রশ্ন মমতা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো। বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। কোনো রাজনৈতিক কর্মী বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না। তো 26-এর পর অনেক সময় পাবেন উনি জানেন যে ওনার সরকারের বিসর্জন অনিবার্য। তো সে সময় তো ওনাকে আর রাজ্য চালাতে হবে না, তো সে সময় উনি সেই কাজে মন দেবেন। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই, দিল্লিকে হাঁটাতে হবে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন, আমিও চ্যালেঞ্জ করছি। 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ, এটা বাধ্যতামূলক। স্কুল ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ। প্রতি স্কুলে হাই রেজলিউশন ক্যামেরা থাকতেই হবে। সিসিটিভি ফুটেজগুলি কমপক্ষে 15 দিন সংরক্ষণ করতে হবে কর্তৃপক্ষকে। প্রতি ক্লাসরুম, এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, লবি, করিডর, লাইব্রেরি, ক্যান্টিন, স্টোর রুম, খেলার মাঠেও সিসি ক্যামেরা বসাতেই হবে। পুরুলিয়ার আরশায় মোবাইল চোর সন্দেহে ধৃত যুবকের মৃত্যু। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পরিবারের অভিযোগ, মারধর করে ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত 19শে জুলাই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে পুরুলিয়ার এসপি জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণেই ওই তরুণের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে, জানিয়েছেন পুরুলিয়ার এসপি।